Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। প্রথম দুই আসর পর এবার কিন্তু নিলাম হয়েছে এবং এই স্কোয়াডে ছিলেন না আসলে শামীম পাটোয়ারি, তৃতীয় টি-20 স্কোয়াডে যুক্ত করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আপনাদের সবাইকে আমরা জানাবো। তবে এই মুহূর্তে বিপিএল এর নিলাম কভার করছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যেতে চাই তার কাছে। মারুফ, বহুদিন পর আসলে আবারও নিলামের মাধ্যমেই বিপিএল এর আসলে আসরটা শুরু করা হচ্ছে। কেমন দেখেছেন ওভারঅল এই নিলাম, এবং এই নিলামের সবচেয়ে বড় চমক কিন্তু আসলে নাঈম শেখ 1,10,00,000 টাকায় তিনি বিক্রি হয়েছেন। কেমন দেখেছেন ওভারঅল সবকিছু? সঞ্জনা, প্রায় এক যুগ পর নিলাম ব্যবস্থা ফিরেছে বিপিএলে এবং দারুণ উন্মাদনা এখন পর্যন্ত। নাঈম শেখ যেমনটা বলছেন যে অপ্রত্যাশিত, আসলে 1,10,00,000 টাকায় তিনি বিক্রি হয়েছেন। আরেকটা আলোচনা ছিল যে নাঈম শেখ এত টাকা পেয়েছেন, যদিও গেল আসরে কিন্তু 500-র বেশি রান তিনি করেছেন, ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত দারুণ একটা উন্মাদনা। যদি বলি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে নিয়ে একটা আলোচনা ছিল, শেষ পর্যন্ত তারা দল পাবেন কিনা। তবে দারুণ সম্মান আমরা দেখেছি মুশফিকুর রহিম রাজশাহীতে এবং মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম রাজশাহীতে এবং মাহমুদুল্লাহ রিয়াদকে রংপুর রাইডার্স শেষ পর্যন্ত দল নিয়েছে। আমি একটু আমাদের সঙ্গে যুক্ত হবেন খালেদ মাহমুদ সুজন, নোয়াখালী এক্সপ্রেসের কোচ তিনি। সুজন ভাই, এখন পর্যন্ত দারুণ একটা দল গড়েছেন। সৌম্য সরকারকে নিয়ে বলতে হয়, আমি একটু আগেও শুনছিলাম যে অধিনায়ক হিসেবে কি তাহলে সৌম্য সরকারকে দেখা যাবে? এটা আমি জাস্ট আমার থটস বললাম যে যেরকম টিম আসলে এটা তো আমার ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথেও বসতে হয়, এটা তো ওনারা ওন করেন টিমটা, তো ওনার সাথে কথা বলে করতে। কারণ আপনি বর্তমান টিমে যদি দেখেন, আমি সৌম্য যে নিতে যাবে এটা তো আমি জানি না, বাট সৌম্য হলে ভালো হয় যেটা ওর এক্সপিরিয়েন্স। কারণ আমি বাকি যারা আছে আমি তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে চাই না ফালতু একটা, যেটা তো সৌম্য করতে যদি ওনারা এগ্রি করে সৌম্য করবে তাহলে। কারণ ফরেন প্লেয়াররা হয়তো বা কুশল অনেক বছর ক্যাপ্টেন, শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিল, বাট ও তো আসা যাওয়ার মধ্যে থাকবে, অথবা 4 ম্যাচ খেলে চলে যাবে। তো আমি চাই যে ক্যাপ্টেন্স এমনই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার টিমের সাথে থাকবে এবং আমি যাতে প্ল্যানিং করা এক্সিকিউট করতে পারি সুবিধা হবে। তো সৌম্য হলে খুবই ভালো হয়, বাট এটা তো ফ্যান্সি ওনার সাথে কথা বলে আই ক্যানট সে এনিথিং, বাট এটা আমি আনঅফিসিয়ালি বলছি, বাট আমি তো আনঅফিসিয়াল ব্যাপার যে আমার হয়তো বা মনে সৌম্যই আছে আসলে। শুরুর দিকে আপনাকে কোনো দলই নেয়নি, কিন্তু এরপরে নোয়াখালী শেষ দিকে আসলো এবং আপনাকে হেড কোচ হিসাবে তারা নিয়োগ দিয়েছে। সব মিলে আসলে এইবারের অভিজ্ঞতা আসলে কেমন বলবেন? যে প্রত্যেক আসরেই তো আপনি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবার আসলে শেষ মুহূর্তে দল পেয়েছেন, এখন পর্যন্ত যেভাবে দল গুছিয়েছেন কতটুকু সন্তুষ্ট? বিপিএল যেবার করতে পারবো না ঠিকই ছিল না আসলে, ছিলই না আসলে। যে নোয়াখালীতে খুব লাস্টে টিম পেলো এবং নিয়ে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, থ্যাংক ইউ তাদেরকে। আমার যাতে তাদের এই প্রতিদানটা আমি দিতে পারি আমি চেষ্টা করব। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমার কোচিং, আমি সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করবো আসলে, সেটাই। আর দল মোটামুটি ভালো হয়েছে, এমন না যে আমি চ্যাম্পিয়ন দল, অনেক বড় শক্তির দল, বাট আমি মনে করি যে এই ফর্মেটে আপনার এত চ্যাম্পিয়ন না হলেও হয়, আপনি এই দল নিয়ে ফাইট করতে পারবেন যদি আপনার প্ল্যানিংগুলো এক্সিকিউশনগুলো ঠিক মতন হয়। তো আই বিলিভ যে ইনশাল্লাহ ফাইট করা যাবে এই দল নিয়ে। হাবিবুর রহমান সোহান রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছে, সেঞ্চুরি করেছিল, সব মিলে দারুণ ছন্দে আছে। সোহানকে পেয়েছেন 50 লাখ টাকা, অনেক একটা আলোচনা তো ছিল, সব মিলে কেমন লাগছে? টার্গেট ছিল সোহানকে নেওয়ার। একটা সত্যি কথা, আমি চাই যে বাকি ব্যাটসম্যানরা অনেক কমফোর্টেবল ব্যাটিং করবে, সোহান দিদিকে ব্যাটিং করবে আসলে। সোহান যদি 7-8 ওভার ব্যাটিং করে দিয়ে আসতে পারে, আমি মনে করি অপোনেন্টের জন্য ডিফিকাল্ট আসলে, আর আমাদের ব্যাটসম্যানের জন্য মিডলারের জন্য খেলা একদম ইজি হয়ে যাবে। তো এই জন্য সোহানকে নেওয়া। আই বিলিভ যে আমি সোহানের 10 ম্যাচ যে লিগের প্রথম 10টা ম্যাচ হবে, আপনি প্রতিদিন আশা করবেন সোহান রান করবে, সেটা আমি করিও না, বাট সোহান যে রান করবে ও যদি একাই ম্যাচ শেষ করে দিয়ে আসে, ওই এরকমই প্লেয়ার। তো আমি ভেরি হ্যাপি যে সোহান আমার টিমে আছে, আমার টিমে অঙ্কন জাকিরকে আমরা পেয়েছি, এটাও আমি ভেরি হ্যাপি আসলে। জাকির আলীর কথা বলছিলেন যে যাকে নিয়ে অনেক বেশি সমালোচনা এখন ন্যাশনাল টিমে, খুব একটা ভালো ছন্দে নেই, জাকিরকে বেস্ট প্রাইজেই পেয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে বিপিএলে জাকির কেমন করবে? আমি মনে করি জাকির নোয়াখালীকে অনেক ম্যাচ জিতাবে, আমি মনে করি, আমি বিশ্বাস করি সেটা। হয়তো বা দেখেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। জাকির ভেরি ক্লাস প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। সুতরাং হয়তো বা কোনো একটা কিছু হচ্ছে, সব জায়গায় হয়তো হয় না যে আর কোনো একটা হচ্ছে, কাজ হচ্ছে না, হয়তো বা বিপিএল থেকে আবার নতুন করে স্টার্ট করবে জাকিরকে, আমরা নতুনভাবে দেখবো ইনশাআল্লাহ জাকিরকে। 5 আসরের জন্য তো দল পেয়েছেন আপনারা, 5 বছরের জন্য এক্সপেকটেশন কি থাকবে? কয়বার চ্যাম্পিয়ন হবে? আস্তে আস্তে গড়ে উঠতে চাই আমরা। দেখেন একটা ফ্র্যাঞ্চাইজি হঠাৎ করে হয় না, তো 5 বছরের মধ্যে তো আমি আশা করি 2টা বছর আমরা চ্যাম্পিয়ন হতে পারবোই।
সেরকম আমরা আস্তে আস্তে করে যদি বিল্ড আপ করতে পারি ফ্র্যাঞ্চাইজিরা যদি সেভাবে ওনারা যদি ইয়ে করেন তাহলে অবশ্যই আমরা আগামী 5টা আসরে 2টা চ্যাম্পিয়ন হওয়ার মতন অ্যাজ এ কম্পিটিটর টিম হিসেবে গড়ে উঠবো আসলে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সঞ্জনা, যেমনটা শুনছিলেন যে নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন তিনি জানাচ্ছিলেন তার দল নিয়ে তার ভাবনা জানাচ্ছিলেন। আমরা এখন যুক্ত হব আমাদের সঙ্গে সহকর্মী তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস এডিটর, তিনি যুক্ত হবেন। অমিত ভাই, স্বাগত আপনাকে। নিলাম তো দেখলেন, প্রায় 1 যুগ পর নিলাম ব্যবস্থা ফিরেছে বিপিএলে। উন্মাদনাটা কেমন দেখছেন? গতকালকে পর্যন্ত অন্যরকম আলোচনা ছিল একদম, আজকের আসলে আবহাওয়াটা কেমন দেখলেন? আচ্ছা, বিপিএল হচ্ছে আমাদের ব্র্যান্ড। এটা আসলে যেভাবেই বলি না কেন যে অনেক ধরনের সমালোচনা, বিতর্ক, আপনাকে মনে রাখতে হবে বিপিএল বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় কিছু। আপনি প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি বলেন, গণমাধ্যম বলেন, সব জায়গা থেকে এটাকে প্রমোট করার দায়িত্ব কিন্তু থাকে। সেই জায়গায় যে আমেজটার কথা বললেন, যা আসলে আজকে চারদিকে যে আমেজটা ছিল, নিলামটা অনেকদিন আপনারা হয়তো পাননি, আমরা প্রথম দিকে পেয়েছিলাম 2012-13-তে যখন নিলাম হচ্ছিল। ওই একটু হয়েছে, অভ্যস্ততার ব্যাপার আছে, নিশ্চয়ই পরের বার আরও অনেক সুন্দর হবে। তবে যতটুকু হয়েছে আমার কাছে অনেকই ভালো লেগেছে। এবং টিমগুলো, আমার ভাবনা ছিল যে ভুল করে বসে কিনা। আমার মনে প্রত্যেকটা দলে যেরকম চেয়েছে কাছাকাছি টাইমের ক্রিকেটার তারা ডাকার সুযোগটা পেয়েছে। গতকালকে পর্যন্ত ফিক্সিং নিয়ে সবচেয়ে বড় আলোচনা, ফিক্সিংয়ে অভিযুক্ত যারা বা যে রেড ফ্ল্যাগ যাদের নামে এসছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। প্রথম লিস্টে কিন্তু তারা ছিল প্রাথমিক তালিকায়, দ্বিতীয় তালিকায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে একদম নিলামের একদিন আগে। আপনি কিভাবে দেখলেন? সব মিলে আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়টা আসলে কিভাবে আসা উচিত ছিল বাইরে, বা সেটা সঠিক প্রসেসে আসছে কিনা? আমি কিন্তু সবসময় বলেছি যে ফিক্সিংয়ের এই বিষয়টা তারা কিন্তু প্রমাণিত কেউ না। বিসিবিও কিন্তু বলেনি যে তারা অপরাধী, তারা কিন্তু অভিযুক্ত, সাসপেক্টেড। হ্যাঁ, এবং তারা কিন্তু ক্রিকেট থেকেও নিষিদ্ধ নয়। শুধুমাত্র বিপিএলে তারা, যেহেতু বিপিএল নিয়ে কথাবার্তা হচ্ছিল, সেহেতু বিপিএলে তাদেরকে বাদ রাখা হয়েছে, এটা বিষয়। এবং এই স্ট্রং মেসেজটা আসলে অনেক আগে বিসিবি যদি দিত, অনেক কিছু ডালপালা বড় হতো না। মানে কঠোরতা অবলম্বন মুখে বলা হচ্ছিল। আপনি চিন্তা করেন, আশরাফুলের ঘটনার পর 10-12 বছরে কিন্তু এমন কোনো ঘটনা আমাদের চোখে আসেনি। তার মানে কি ফিক্সিং হয়নি? স্পট ফিক্সিং বিপিএলে হয়নি? আমরা অনেক কথা শুনেছি, কিন্তু বাস্তবতা কোথায় ছিল? তো এবার অন্তত এটা হয়েছে। তবে হ্যাঁ, এদের মধ্যে যদি কেউ নিরপরাধ থেকে থাকে, তারা নিজেকে প্রমাণের সেই সুযোগটা তারা নিশ্চয়ই পাবেন আমার মনে হয়। তবে একটা জিনিস হয়েছে যে আজকে ক্রিকেটাররা 3টা রিট করেছিলেন আদালতে, হাইকোর্টে। রিটটা খারিজ হয়ে গেছে। এটা অনেকে ভাববে যে তারা একটা উকিল নোটিশ বিসিবিকে দিয়েছে। উকিল নোটিশটা কিন্তু আগে দিয়েছে বিসিবিকে, তারপর তারা রিট হয়েছে, রিটে তারা খারিজ হয়েছে। আমার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে এই যে ফিক্সিং, এটা কিন্তু ফৌজদারি অপরাধে আপনি অভিযুক্ত করতে পারেন না, এরকম কোনো আইন নেই। এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ভাবা উচিত, এটা যখন পর্যন্ত ফৌজদারি অপরাধ হবে না, আপনি এটা নির্মূল করতে পারবেন না। একটাই অপশন থাকে, কোনো দর্শক যদি 420 আপনার প্রতারণা করেছে, আপনি দর্শক মাঠে যে এই ম্যাচটা ফিক্সিং মনে হয়েছে, সেই জন্য যদি কেস করে, তাহলে একটা কেস হতে পারে। তা আমার মনে হয় মন্ত্রণালয়ে ভাবা উচিত এবং বিসিবিরও ভাবা উচিত। তবে আমার মনে হয় যে হাইকোর্টে না যে আমার ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা আরেকটু ক্রিটিক্যাল পর্যায়ে তাদেরকে নিয়ে যেতে পারে। তাদের আসলে বিসিবির পরবর্তী সিদ্ধান্তের জন্য আসলে অপেক্ষা করাটা উচিত ছিল। আরেকটা বিষয় পরিষ্কার করতে হবে বিসিবিকে, যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন জায়গায়, আমরা জানি তাদের নামও আছে, 5 থেকে 6 জনের নাম। সেই 6 জনের অনেককে আমরা দেখেছি আজকে নিলামে ছিলেন। কেন ছিলেন? হয়তো বা তাদের নামগুলো এখনও আসেনি। খুব দ্রুত তাদেরকেও বাইরে রাখতে হবে। ক্রিকেটারদের বেলায় আপনি কঠিন হলেন, কর্মকর্তাদের বেলায় কঠিন হলেন না, তাহলে কিন্তু একটা ভিন্ন বার্তা যাবে। সেটা নিশ্চয়ই যেন না হয়, আমরা সেটাই চাই। শর্ট টাইমে বিপিএল হবে, শেষ প্রশ্ন আপনার কাছে। শর্ট টাইমে বিপিএল, গত আসরে আমরা যেরকম জটিলতার সংকট সমস্যা দেখেছি, প্লেয়ার্স পেমেন্ট সহ নানান ধরনের ইস্যুতে, এত শর্ট টাইমে বিপিএল হবে, আপনি কি মনে করছেন শেষ পর্যন্ত আসলে বিসিবি কি বিপিএলটা সফলভাবে আয়োজন করতে পারবে? দেখেন, বাংলাদেশে সব কিছু শর্ট টাইমই হয়। এর আগে যে 1-2 মাস আগে নিলাম হচ্ছে, তাতে যে অনেক কিছু হয়ে যেত তা কিন্তু না। এই কাজ কিন্তু 15-20 মিনিটে হয়। আমাদের সব কাজে আমাদের অভ্যস্ত, শেষ মুহূর্তে কাজ করতে অভ্যস্ত। হ্যাঁ, বাসায় গেস্ট আসবে, 7 দিন ধরে প্রস্তুতি নেই না, আগের দিন রাতে আমরা প্রস্তুতি নিই। ব্যাপারটা এরকম, একই অবস্থা এখানেও। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে, এর মধ্যেও আয়োজন করা যাবে। চেষ্টা যদি থাকে, ইচ্ছা যদি থাকে, সব কিছু মিলে আজকে আয়োজন অনেক সুন্দর ছিল। আমি আবারও বলছি, বিপিএল যতটুকু আমাদের জন্য অনেক বড় বড় ক্রিকেটাররা, খুব বড় ক্রিকেটার না হলে যে ক্রিকেটাররা আসবেন, মেইন হচ্ছে যে আপনার ক্রিকেটটাকে প্রমোট করা এবং যে ফিক্সিংয়ের কথাটা বলছে, এটা দূরে রাখার জন্য অ্যালেক্স মার্শাল কাজ করছেন। সিআইডি 2 জন সদস্য প্রত্যেকটা টিমে কাজ করবেন। এই বার্তাটা খুবই ইম্পর্টেন্ট যে ফিক্সিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স, শুধু মুখে না, ব্যবহার করে দেখানো এবং মাঠের ক্রিকেটটা ভালো করা, সেটা নিশ্চয়ই আশা করি হবে। এবং একটা মাস নিশ্চয়ই আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের ক্রিকেট তো একটা খেলা নয়, আমাদের অক্সিজেনের মতো, নিশ্চয়ই মানুষ আনন্দের সময়টা। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সঞ্জনা, শুনছিলেন আপনি বিপিএল এর সবশেষ আপডেট, আমরা কথা বলছিলাম। এবং এখন চলছে বিদেশি ক্রিকেটারদের নিলাম।
হয়তো আরও ঘন্টা দুয়েকের মধ্যেই বিপিএলের এবারের আসরের যে নিলাম সেটি হয়তো শেষ হবে এবং কে কোন দল আসলে কাদেরকে আসলে দলে ভিড়িয়েছে সেটা হয়তো আমরা জানতে পারবো কিছুক্ষণ পরেই। সঞ্জনা, মারুফ, অনেক ধন্যবাদ। সেই সাথে তাহমিদ অমিত ভাইকেও অনেক ধন্যবাদ থাকছে এত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। এবারে যেতে চাই বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবরে। প্রথম দুই টি-20 স্কোয়াডে ছিলেন না শামীম পাটোয়ারি। তৃতীয় টি-20 স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটারকে। শুরুতে কোচ ক্যাপ্টেনের চাওয়ার দাম না দিলেও এবার তাদের পছন্দেই দলে শামীম। তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। বাদ পড়ার পর কোনো ম্যাচ না খেলেই আবারও দলে এসেছেন শামীম। আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি। শামীম পাটোয়ারির ব্যর্থতায় তার পাশে থাকতে না পারার অপরাধবোধে পুড়ছিলেন লিটন দাস। দিন 5 বাদেই তা থেকে লিটনের মুক্তি মিলেছে। দারুণ 50-তে সেকেন্ড টি-20 জেতানোর পর দিন টাইগার ক্যাপ্টেন যেন আরও একবার জিতলেন। তৃতীয় টি-20 স্কোয়াডে যে যুক্ত হয়েছেন শামীম। শেষ 10টা টি-20তে শামীমের ব্যাট হাসেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিং নিয়ে লিটন সমালোচনাও করেছিলেন, কিন্তু যে ভালোবাসতে জানে শাসন করাও তো তারই খাটে। দলের সবাইকে যে লিটন আগলে রাখতে জানেন। শামীমের এই ঘটনা সেটারই উদাহরণ। নির্বাচকদের সঙ্গে রীতিমতো ফাইট করেছেন লিটন। যে লড়াইয়ে শুরুতে জেতেননি, শেষমেশ জয়টা তারই। মিডল অর্ডারে একজন বাঁহাতি দরকার, সেই প্রয়োজনীয়তা অনুভব করেই শামীমকে স্কোয়াডে চেয়েছিলেন কোচ ক্যাপ্টেন। নির্বাচকরা শুরুতে সেই চাওয়ার দাম না দিলেও প্রথম 2 ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় দিন শেষে ক্যাপ্টেনের চাওয়া মেনে নিতেই বাধ্য হয়েছে। গুড পয়েন্ট। আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে খুব ভালো হতো, বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে। মজার ব্যাপার, পারফরমেন্স জনিত কারণে যে শামীমকে বাদ দেওয়া হয়েছিল, মাঝে কোনো ম্যাচ না খেলেই সেই শামীম আবার ফিরেছেন। তার বদলি হিসেবে যাকে নেওয়া হয়েছিল সেই মাহিদুল ইসলাম অঙ্কনকেও একটা ম্যাচেও সুযোগ দেয়া হয়নি। অবশ্য শেষ ম্যাচেই ডানহাতির সুযোগ মিলতে পারে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বিজিএমইএ ও বাফুফের মধ্যে সমঝোতার চুক্তি স্মারক স্বাক্ষর হয়েছে। 2 সংস্থার 2 সভাপতি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে বিজিএমইএ বাংলাদেশের কোনো স্পোর্টস বডির সঙ্গে অংশীদারিত্ব স্থাপনকারী প্রথম ট্রেড বডি হিসেবে গণ্য হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 সংস্থার শীর্ষ কর্তারা। এর ফলে এখন থেকে পোশাক কর্মীদের রেফারিং ও কোচিং লাইসেন্সের মতো সফট স্কিলে প্রশিক্ষণ দিতে সহায়তা করবে বাফুফে, আর বিজিএমইএ বাফুফেকে দেবে জার্সি সহায়তা। এছাড়া 2 সংস্থায় শিশু সুরক্ষা নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে। আগামীতে বাফুফে আন্তর্জাতিক ম্যাচগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পকে ব্র্যান্ডিং করবে। আজকের কোলাবোরেশনের মাধ্যমে আমরা তাদের ডিজাইন করে দিব তাদের কিট, হোম অ্যান্ড অ্যাওয়ে। এই যে আন্তর্জাতিক প্লেয়াররা যারা গ্লোবালি খেলছে, বিজিএমএ তাদের ডিজাইন করে মেড ইন বাংলাদেশকে আমরা গ্লোবাল প্ল্যাটফর্মে প্রমোট করব। এইভাবে করে অনেক রকমের আমাদের পয়েন্টস আছে যেটা নিয়ে আমরা কাজ করব, যে কীভাবে যৌথভাবে আমাদের বাংলাদেশকে আলটিমেটলি প্রমোট করতে পারি। কক্সবাজারে বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মহাসচিব, সহসভাপতি, সদস্য, কোষাধ্যক্ষ পদের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। বিওএ নির্বাচনে এবার কাউন্সিলর সংখ্যা ছিল 92। এজিএমে 76 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্যে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন সর্বোচ্চ 70 ও দ্বিতীয় সর্বোচ্চ 67 ভোট পেয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস নির্বাচিত হয়েছেন। এই পদে আরেক প্রার্থী আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ পেয়েছেন মাত্র 19 ভোট। অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটিতে সবসময় শুটিং ফেডারেশনের প্রতিনিধিত্ব ছিল, তবে এবার অলিম্পিকের কমিটিতে শুটিং ফেডারেশনের কেউ নেই। ভোটের আগে সকালে হয়েছে বার্ষিক সাধারণ সভা, যেখানে সভাপতি ছিলেন বিওএ সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
পালমেইরাসকে হারিয়ে প্রথম ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে চতুর্থবারের মতো কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতেছে ফ্ল্যামেঙ্গো। স্বজন হারানোর শোক নিয়ে দলকে মহাদেশীয় শিরোপা জেতানোর নায়ক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক দানিলো। আভিজাত্যের লড়াইয়ে জিতে উল্লাসে মেতেছে ফ্ল্যামেঙ্গো ভক্তরা। অন্যদিকে হতাশা নিয়ে বাড়ি ফিরেছে পালমেইরাসের সমর্থকরা। কোনো ট্রফি জয়ের প্যারেড নয় এটি। কোপা লিবার্তাদোরেস ফাইনাল খেলতে তখন পেরু যাচ্ছিল ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর ফুটবলাররা। রিও ডি জেনেরোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হাজার হাজার ভক্ত জমা হয় দলকে বিদায় দিতে। পরিস্থিতি এতটাই জটিল হয় যে বাসের ছাদে উঠে পড়ে বেশ কিছু ভক্তদের সেই প্রত্যাশার প্রাপ্তি ঘটেছে শনিবার ভোরে। দানিলোর একমাত্র গোলে পালমেইরাসকে 1-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্ল্যামেঙ্গো। অল ব্রাজিল ফাইনালের এই জয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলল অভিজাত এই ক্লাব। পালমেইরাস জিতলে তাদেরও হতো চতুর্থ শিরোপা। দুই ক্লাবের আভিজাত্যের লড়াইটা তাই শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না। ফ্ল্যামেঙ্গো জনপ্রিয়তার শীর্ষে থাকলেও পালমেইরাসের দর্শনও ছিল পছন্দের। এই ফাইনালে তাই ছিল আবেগ আর ব্রাজিলিয়ান ফুটবলের নতুন আধিপত্যের সূচনাও। তাই তো ম্যাচ শেষে পেরুর এস্তাদিও মনুমেন্টাল কিংবা মারাকানার জায়ান্ট স্ক্রিন রূপ নেয় হাসি কান্নার মঞ্চে। একদিকে ফ্ল্যামেঙ্গো ভক্তদের উল্লাস, অন্যদিকে পালমেইরাদের বুক ভরা কান্না। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এই দলটার প্রতি খুবই আবেগপ্রবণ। আমার বাবা একজন কট্টর ফ্ল্যামেঙ্গো সমর্থক, আমার বোন, আমার পুরো পরিবার। আর কিছু বলার নেই। ফ্ল্যামেঙ্গো আমার জীবনের ভালোবাসা। আমি এই দলটাকে নিয়েই বাঁচি। ব্রাজিল থেকে এত দূরে এখানে এসেছিলাম। এত লম্বা দূরত্ব পেরিয়ে দলকে যেভাবে খেলতে দেখলাম তা দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না। এই প্রতিশ্রুতির অভাব দেখে সত্যি হতাশ লাগলো। কিন্তু ফুটবল এমনই, এবং দুর্ভাগ্যবশত আমাদের পরের বারের জন্য অপেক্ষা করতে হবে। সমর্থকদের আনন্দে বিষাদে ভরা এই অভিব্যক্তির পেছনের কারিগর ছিলেন দানিলো। ম্যাচের 67 মিনিটে শিরোপা নির্ধারণী একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক, যিনি ম্যাচের আগের দিনই হারিয়েছেন নিজের আন্টিকে। ম্যাচ শেষে বলেছেন, সবারই এমন কিছু ত্যাগ আছে যা কেউ দেখে না। সবাইকে নিজেদের সেই ত্যাগটা মনে রাখতে বললেন দানিলো। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।